2 সপ্তাহ হয়নি ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েছেন প্রেসিডেন্ট হিসাবে, আর এরই মধ্যে একের পর এক ঘটনায় তিনি গোটা বিশ্বকে এক রকমের আতঙ্কের উপরে রেখেছেন। মুখের উপরে, অভিবাসীদের মুখের উপরেই দরজা বন্ধ করেছেন। অনেক এয়ারপোর্টে অনেকে আটকে আছে, প্রিয়জনরা একদিকে, তারা আরেক দিকে। এরকম একটি অবস্থায় প্রতিটি মুহূর্ত গোটা বিশ্ব একটা উৎকণ্ঠার মধ্যে আছে। আসলে আমরা যেটা নির্বাচনের সময় বলছিলাম, ট্রাম্প নিয়ে এক ধরনের ভীতি তৈরি হয়েছে। সেই ভীতিটা নিয়ে পেছনেও এক ধরনের পজিটিভ একটু চিন্তা ছিল যে হয়তো নির্বাচনের সময় ভোট পকেটে নেবার জন্য নানা রকমের মন্তব্য করেন, নানা রকমের ভয়ভীতি দেখান রাজনীতিবিদদেরই এরকম একটি আচরণ, বা সেটা সিদ্ধ আচরণ অনেক সময় অনেকে বলে থাকেন রাজনৈতিক কৌশল হিসেবে। কিন্তু পরবর্তীতে বাস্তবে ট্রাম্প যা করছেন, আসলে গোটা বিশ্ব এখন ভয় আছে। ট্রাম্পোফোবিয়া আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রা শিরোনাম। নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ আমাদের সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান, অর্থনীতিবিদ এবং নির্বাহী পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। আমরা সহকর্মী সুদীপ ঘোষের রিপোর্টটি দেখব, তারপর আলোচনায় ফিরছি। প্রতিশ্রুতি ছিলই, ক্ষমতা নেয়ার পর তার বাস্তবায়ন হলো গত শুক্রবার। পেন্টাগনের প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিসের শপথ অনুষ্ঠান সেরে আর দেরি করলেন না নতুন প্রেসিডেন্ট। কলমের খোঁচায় নির্বাহী আদেশ জারি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিলেন আগামী 120 দিনের জন্য 7 দেশের মুসলিম নাগরিকরা যুক্তরাষ্ট্রে ভিসা পাবেন না। মুসলিম সন্ত্রাসীদের প্রতিরোধ করতেই নাকি তার এই পদক্ষেপ। সেদিন থেকেই এই আদেশের প্রভাব পড়তে শুরু করলো। যুক্তরাষ্ট্রগামী ইজিপ্টিয়ারের 6 যাত্রীকে ফেরত পাঠানো হলো নিজ দেশে। নিউ ইয়র্কের বিমানবন্দরে আটক করা হলো বৈধ পাসপোর্টধারী 2 ইরাকি নাগরিককে। ট্রাম্পের আদেশের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিলেন তারা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 16টি বিমানবন্দরে বিক্ষোভ প্রতিবাদ শুরু করেন মার্কিন নাগরিকরা। স্লোগানে মুখরিত বিমানবন্দর, এদেশের অভিবাসীদের অন্যায় মেনে নেব না। ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করলেন ফেডারেল আদালত। কয়েকটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল বললেন প্রেসিডেন্টের আদেশ অসাংবিধানিক। গুগলের সিইও, ফেসবুকের প্রতিষ্ঠাতা, জাতিসংঘ অভিবাসী সংস্থা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বিশ্ব নেতা ও মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করতে ছাড়লেন না। ট্রাম্পের যুক্তরাজ্যে প্রবেশ নিষেধাজ্ঞা জারির দাবি জানান ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরেমি করবিন। মার্কিন প্রেসিডেন্টকে আসতে না দেওয়ার জন্য 8 লাখ ব্রিটিশ গণস্বাক্ষর দিয়েছেন। নিষেধাজ্ঞা না তোলা পর্যন্ত মার্কিন নাগরিকদেরও ঢুকতে দেবে না ইরান। আর ইরাক থেকেও মার্কিন নাগরিকদের বহিষ্কারের দাবি তুলেছেন দেশটির শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল সদর। তাতে কি, হোয়াইট হাউস সাফ জানিয়ে দিল নিজেদের সিদ্ধান্ত থেকে সরবেন না তারা। মুসলিমদের বিরুদ্ধে নয়, বরং সন্ত্রাসীদের নির্মূলে নির্বাহী আদেশ দিয়েছেন ট্রাম্প। পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা প্রক্রিয়া চালু করা হবে। এত সব ঘটনার মধ্যেই নতুন তথ্য দিলেন হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ রেইন্স প্রাইবাস। জানালেন নিষেধাজ্ঞার তালিকায় পাকিস্তান আর সৌদি আরব ছিল, তবে ভবিষ্যতে এরকম কয়েকটি দেশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমেরিকা ফার্স্ট বলে মানুষে মানুষে বিভেদ তৈরি যে উদ্যোগ নিচ্ছেন ট্রাম্প, তাতে কি আমেরিকা আদৌ গ্রেট থাকতে পারবে? সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সুদীপ ঘোষ এখানে প্রশ্নটি রাখলেন, আসলে আমেরিকা গ্রেট কি আসলেই থাকতে পারবে এভাবে অভিবাসীদের উপরে নিষেধাজ্ঞা, এবং গোটা বিশ্ব একটা ভীতির মধ্যে আছে। আরও একটি বিষয় যেটি যে সুদীপ ঘোষের রিপোর্টেই দেখছিলাম, তিনি বলছেন সব কিছু পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা প্রক্রিয়াটাও সহজ, আবার হয়তো স্বাভাবিক হবে। আমরা কি তার কোনো আলামত দেখতে পাচ্ছি কিনা? না, এটা আমেরিকা ফার্স্ট বলা মানেই হলো আমেরিকার প্রোটেকশনিস্ট পলিসির মধ্যে চলে গেল। গ্লোবাল যে কমিটমেন্ট ছিল আমেরিকার, লিবারেল থিঙ্কিং, ডেমোক্রেসি, গ্লোবালাইজেশন, এগুলির থেকে এখন আমেরিকা আস্তে আস্তে সরে যাচ্ছে। আমেরিকা ফার্স্ট করতে হলে এই জায়গাগুলির থেকে সরে যাবে। আজকে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্টের বক্তৃতা শুনছিলাম, বলছে যে ট্রাম্প ইজ এ চ্যালেঞ্জ ফর ইউরোপ।
আর ইউকেতে তো এটা 1.8 মিলিয়ন পিপল অলরেডি মানে 15 মিলিয়ন অনলাইন 1.8 মিলিয়ন 18 লক্ষ হয়ে গেছে। হ্যাঁ, 18 লক্ষ হয়ে গেছে অনলাইন সিগনেচার টু ক্যান্সেল ট্রাম্পস ভিজিট, এবং কুইন এলিজাবেথ ইজ এম্বারাস। তারপরে মানে সারা বিশ্বে একটা তোলপাড় চলছে, শুধু এই অভিবাসন নিয়ে না। এই উনি 2 সপ্তাহ হলো, 2 সপ্তাহের মধ্যে যে কয়টা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে এগুলি খুবই উদ্বেগজনক, এবং আমার অ্যাসেসমেন্ট হলো যে পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড অর্ডার এটাকে উনি ভেঙে ফেলতেছে, এবং সেটা ভেঙে যেতে যাওয়ার পথে আমি একটা পেলাম, কম্পারিজন বিটুইন হিটলার অ্যান্ড ট্রাম্প। এটা কি জায়গায় আমি বের করে পড়ে শোনাবো, খুবই সুন্দর একটা কম্পারিজন করছে। হিটলার যা যা করতো, জার্মানি ফার্স্ট, উনি বলছে আমেরিকা ফার্স্ট। আমেরিকা ফার্স্ট হলে আমেরিকা তো মানে সব জায়গায় একটু স্ক্রিপ্ট চুরির একটা ব্যাপার দেখা যাচ্ছে আমাদের, হিটলার স্ক্রিপ্ট পুরো কপি পেস্ট ডোনাল্ড ট্রাম্প জি। এখন হিটলার জুদের টার্গেট করেছিল, ট্রাম্প মুসলমানদের টার্গেট করেছে। এখন আমি এটা পাইলে খুব, এই যে পাইছে, এই যে ছবি দিয়ে হিটলার অ্যান্ড ট্রাম্প, এখানে Adolf Hitler used racism to rise to power. Donald Trump uses racism to rise to power. Hitler proposed mass deportations. Trump proposes mass deportation. Hitler promised to make Germany great again. Trump promises to make America great again. Anti-Jew fascist, anti-Muslim fascist. এভাবে এই যে প্রতি মানে হিটলারের সাথে একদম, হিটলার যা যা করতো, উই আর দি জার্মানস, জার্মানি ফার্স্ট, এবং জার্মানি ইজ দ্য হার্ট অফ ইউরোপ বলে এই যুদ্ধ বিগ্রহ এগুলি লাগাই দিল। তো এখন এই যে উনি এগুলি করছেন, এটা কিন্তু আমেরিকার ভিতরেও একটা ডিভিশন তৈরি করেছে, সারা বিশ্বে তো করেছেই, এবং আমার ধারণা যে একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার হয়ে যাবে। এই যে ইউনিপোলার ওয়ার্ল্ড যেটা ছিল, যেটা আমেরিকা এনজয় করতেছিল, এটা ভেঙে যাবে, ভেঙে গেছে অলরেডি, খুবই একটা চমৎকার জায়গা, ইটস গোইং টু বি এ মাল্টিপোলার ওয়ার্ল্ড, যে মাল্টিপোলার ওয়ার্ল্ড। এটা হবে চায়না, জার্মানি, এদিকে ইউরোপ, এবং আমেরিকা যদি আসিয়ান, এইসব, এবং ওইদিকে ল্যাটিন আমেরিকা, মেক্সিকোর ইয়েতে, এগুলি তছনছ হয়ে যাবে। এবং উনি যেটা মেক্সিকোর দেওয়ালের কথা বলছে, এটার সাথে এখানেই থেমে থাকেন, উনি কিন্তু নাফতার কথা বলছে, নাফতা করলে, এবং ওয়েল পাইপলাইন, যেটা কানাডার সাথে যেটা ভেরি ইম্পর্টেন্ট কানেক্টিভিটি। তো এইগুলি মিলে আমরা কোথায় যে থামবো, আমেরিকা কোথায় থামবে, আমরা কোথায় থামবো, এবং আমরা হলাম একেবারে গিনিপিগ। মানে আমরা যে তাই কি আমরা কি গিনিপিগ, মানে আমরা কোন দিকে, আমরা এই পোলারাইজেশনের মধ্যে আমাদের কি অবস্থা দাঁড়াবে, আমাদের ব্যবসা বাণিজ্য আমেরিকার সাথে আছে। আসলে ডিপ্লোমেসিটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, যে ডিপ্লোমেসির ডিলিং গুলা আমরা আমেরিকার সাথে আমাদের মানে অ্যাপারেল এক্সপোর্ট হলো $5 বিলিয়ন। এখন এটাকে তো আমরা ইগনোর করতে পারবো না। আবার এইটা ধরে রাখতে গেলে অন্যদিকে যেমন টিপিপি বাতিল করেছে, এটা হাসান মনসুর সাহেব ওদিন আমরা একটা আলোচনায় বলছিলাম, অনেকে বলছে যে বাংলাদেশ উইল বি বেনিফিটেড। উনি হাসান মনসুর সাহেব
মানে ডিফার করেন এটা। জি, আহসান মনসুর আছেন আমাদের সঙ্গে। হ্যাঁ, আসলে জি, যুক্ত হবেন, তার কথা আমরা শুনবো। তার আগে একটু দেখতে চাই যে অভিবাসীদের উপরে যে নিষেধাজ্ঞা দিয়েছে, যে কটি দেশের উপরে প্রথমে দেশের নাম তিনি করেছেন, সেগুলোর সঙ্গে আসলে জঙ্গিবাদের কতটা সম্পর্ক হিস্ট্রিক্যালি ছিল বা আছে, তার একটি ছোট্ট খতিয়ান আমেরিকান জার্নালিস্ট ফারিদ জাকারিয়া তার রিপোর্টিং, তার প্রেজেন্টেশন নিয়ে তার চমৎকার রিসার্চের কাজ করেন। তার একটি অনুষ্ঠানের অংশ থেকে একটি ছোট্ট অংশ দেখব আমরা এই বিষয় নিয়ে। Donald Trump's executive order suspending the entry of Syrian refugees and of anyone from 7 Muslim countries is filled with requests for reports and information. The Department of Homeland Security, the State Department, are asked to provide information on the numbers of foreign terrorists and then to issue progress reports on the policy with more data within 1 and 3 months. So let me save the government some money and offer the data right now. Alex Nowrasteh of the Cato Institute, a conservative think tank, has tallied the number of Americans killed by citizens of the 7 countries banned from 1975 to 2015. They are as follows. From Iraq, 0. From Iran, 0. From Syria, 0. From Yemen, 0. From Libya, 0. From Somalia, 0. And from Sudan, you guessed it, 0. Incidentally, that number from Saudi Arabia is 2,369. From the UAE is 314. From Egypt is 162, according to Cato. Why certain countries are on or off this list is truly mysterious. Some newspapers have noted correctly that none of the Muslim majority countries that have a Trump hotel, building, or office are on the list. More broadly, Cato's Nowrasteh points out that including 9/11, the chance of an American being killed by foreign terrorists on U.S. soil over that 41-year period is 1 in 3.6 million per year. Being killed by a refugee, your chances are 1 in 3.64 billion per year. So there's really no rational basis for this policy. What explains it then? I suppose it's what has explained so much of Donald Trump's political career, the exploitation of fear. From the birther campaign to the talk of Mexican rapists, Trump has always trafficked in fear-mongering. This time, to stoke those fears and present himself as the country's protector, he chose to punish ordinary men, women, and children who are fleeing terrorism and violence, who are willing to brave the odds, bear the hardships, and separate from family and home, all to try to come to America. These people are the roadkill of Trump's posturing. But something else is being destroyed along with it. The image, reputation, and goodwill of the United States as the beacon of the world. As someone noted over the past few days, Donald Trump seems to want to turn off that lamp on the Statue of Liberty. Exploitation of fear. তারেক শামসুর রহমান, আমরা ট্রাম্প ফোবিয়াটি এরকম জি না, আমরা ফারিদ জাকারিয়ার যে পরিসংখ্যান, এই পরিসংখ্যানটা আমিও দেখেছি সকালে। এটা একটা গবেষণামূলক প্রতিষ্ঠান থেকে সেটা দেওয়া। এখানে এখন এগুলো তো হলো বাস্তব সত্য, এবং আমার কাছে যেটা মনে হয় যে সম্ভবত ট্রাম্প চেষ্টা করছেন মুসলিম বিশ্বের সাথে এক ধরনের ডিভিশন তৈরি করতে। কারণ আপনি যেখানে বলা চাই ক্লিয়ারলি যে ইউনাইটেড আরব এমিরাত কিংবা সৌদি আরবিয়াতে এত বেশি যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, সেখানে এই এম্বার্গোতে তারা নেই কেন? এবং আপনার নিশ্চয়ই এটা মনে আছে যে 9/11-এর ঘটনায় যারা ইনভলভ ছিল টুইন টাওয়ার হামলায়, তাদের একটা বড় অংশ কিন্তু সৌদি আরবের নাগরিক ছিলেন। এখানে তাদেরকে আইডেন্টিফাই করা হলো না। ফলে এক ধরনের তার পেছনে হয়তো থাকতে পারে, এটা হয়তো বলা যাবে না। তবে আবার একই সাথে এটাও বিজনেস ইন্টারেস্ট, হ্যাঁ না, ওটা তো স্পষ্ট যে হোটেল ট্রাম্প টাওয়ার আছে, বিজনেস ইন্টারেস্ট তার আছে, এটা বোঝাই যায়। সেজন্যই বলছিলাম যে সম্ভবত তার হয়তো একটা স্ট্র্যাটেজি হতে পারে যে মুসলমান বিশ্বের মধ্যে একটা ডিভিশন তৈরি করা এবং তৈরি করে সেখান থেকে সে ফয়দা নেওয়া। আসলে আমার কাছে যেটা খুব স্পষ্ট মনে হয়, যেমন আপনার আগের অনুষ্ঠানেও আমার একটা ধারণা ছিল যে হয়তো উনি নির্বাচনের আগে অনেক কথা বলেছেন, বাস্তব ক্ষেত্রে হয়তো এগুলো করবেন না। আমার নিজের
ধারণা ছিল, আমি নির্বাচনের সময় আমেরিকাতে ছিলাম, আমারও তাই ধারণা ছিল যে হকিশ কথাবার্তা বলে একটা জনমত তৈরি করা এটা হয়তো কাজ করবেন না। কিন্তু এখন দেখলাম যে আমার স্পেকুলেশন মিথ্যা প্রমাণিত হলো এবং তিনি একের পর এক কাজগুলো করছেন। এবং আজকে সর্বশেষ ঘটনায় যাকে তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিলেন, তিনি তো থাকবেন আরও 30 বছর, 49 ইয়ার্স ওল্ড, এবং তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা আমি অনলাইন পড়লাম তাতে তো আশঙ্কার কারণ জন্মে। তার অর্থটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে ট্রাম্প একের পর এক কাজগুলো করেছেন। আমি উদ্দেশ্য প্রণোদিত কথাটা ইউজ করলাম এই জন্য যে তিনি যে সমস্ত কাজ এখন করবেন উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট থেকে এগুলো সব অনুমোদন হবে। ফলে ভয়ের শঙ্কাটা রয়ে গেল, এবং যেটা গর্বাচাপ বলেছিলেন যে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিতে পারেন। ফলে আগামী দিনগুলো আমাদের জন্য যে খুব সুখের দিন হবে না, এবং নতুন একটা ডাইমেনশনে আমরা কোল্ড ওয়ারকে আমরা দেখবো আগামী দিনগুলোতে। তবে এখানে রিয়াজ ভাইয়ের সাথে একটু ডিফার করি। রিয়াজ ভাই অনেকগুলো কথা বলেছেন। আসলে আগামী দিনগুলোতে যেটা হবে আমার বিবেচনায়, আমার একটা বইও বেরোচ্ছে এই বই মেলাতে, নিউ ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আমি লিখেছি। সেখানে স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থায় কনফ্লিক্টটা ছিল সোভিয়েত ইউনিয়নের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের। এখন যেটা এসে দাঁড়াবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের, এবং সেখানে চীনের অর্থনৈতিক আধিপত্য যে নাও এমন একটা পজিশনে চলে গেছে যে এটা সংঘর্ষ অনিবার্য। এখন সেই সংঘর্ষটা কোন পর্যায়ে যাবে সেটা এখন এই মুহূর্তে প্রেডিক্ট করা যাবে না। তবে আমরা কিন্তু একটা সংঘর্ষের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। বিশেষ করে এই যে টিপিপি বন্ধ হয়ে গেল, এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে তারা যে 11টি দেশ নিয়ে তো টিপিপি ছিল, এখন যে 11টি দেশ আছে সেই 11টি দেশ তারা বলছে প্রয়োজনে তারা চীনকে সাথে নেবে ইনস্টেড অফ মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে চীন যদি আসে, কারণ চীন তো তার প্রচুর অর্থ আছে, সে অর্থ নিয়ে সে তাদের আসবে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এক ধরনের কনফ্লিক্ট কিন্তু অনিবার্য, এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না। ফলে আগামী দিনগুলো আমাদের জন্য সত্যিকার অর্থেই একটু দেখার বিষয়। আমাদের জন্য আরও শঙ্কার কারণ হলো এর ঝাপটা এসে আমাদের গায়ে লাগবে, কারণ এই অঞ্চলটা প্যাসিফিক এবং ভারত মহাসাগরভুক্ত অঞ্চলটা হবে খুব বয়লিং স্পট, এবং এখানে সংকটটা পারবে দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর। জি, বয়লিং স্পট এটা তো বলছেন ইন টার্মস অফ ইকোনমি, নিশ্চয়ই ইকোনমি, সিকিউরিটি প্রভাব বিস্তার করা। এবং আপনি দেখবেন চীন অলরেডি যে ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে, 61টা দেশকে কানেক্ট করেছে। এবং আপনার নিশ্চয়ই এটা মনে আছে, চীনের প্রেসিডেন্ট যখন বাংলাদেশে আসলেন তিনি কিন্তু আমরা কিন্তু কমিটমেন্ট করেছি, আমাদের জয়েন্ট কমিউনিকে আছে যে আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা এটাকে করব, আমরা সমর্থন করব ওয়ান বেল্ট ওয়ান রোড। এবং ওয়ান বেল্ট ওয়ান রোড যদি কার্যকর হয় তাহলে যে ইকোনমিক বেল্টটা যেটা আছে কুনমিং থেকে আমাদের কক্সবাজার পর্যন্ত বিসিআইএম আছে, কিন্তু সেটা নিয়ে একটু সংকট আছে। তো এইটা আরো কার্যকর হবে যদি, সেজন্যই চীন চাচ্ছে সোনাদিয়াতে একটা ডিপ সি পোর্ট করতে, যেটা এখনো বাংলাদেশ কিন্তু করেনি, রাজি হয়নি। ফলে চীনের প্রেশারটা থাকবে, এবং ইতিমধ্যে চীন দেখেন বাংলাদেশকে চীন থেকে 2টো সাবমেরিন কিনেছে আমরা, সেটা নিয়ে একটা সংকট আছে ভারতের। ফলে এক ধরনের এই অঞ্চলটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে। সেটা কোন পর্যায়ে যাবে আমি জানি না, তবে একটা ওয়াচ করার বিষয়। এটা কিন্তু এফেক্ট হবে না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর সংকটটা ছিল ইউরোপকে নিয়ে, অর্থাৎ সেখানে প্রভাব বলয় বিস্তার কে করবে, সোভিয়েত ইউনিয়ন না মার্কিন যুক্তরাষ্ট্র, এই সংকটটা ছিল ইউরোপকে নিয়ে। এখন সেটা কিন্তু চলে আসছে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে, ভারত মহাসাগরভুক্ত অঞ্চলে। এটা কিন্তু ল্যাটিন আমেরিকাতে এই প্রভাবটা পড়বে না। ফলে যেটা আমি বলছিলাম যে স্নায়ুযুদ্ধ আমরা বলি, আমাদের ভাষায় আমরা বলি স্নায়ুযুদ্ধ 2, কোল্ড ওয়ার 2 বলি আমরা, কারণ কোল্ড ওয়ার 2 অলরেডি একটা ফেজ শুরু হয়ে গেছে ইউক্রেনকে ক্রাইসিসকে সংকটকে কেন্দ্র করে। তার প্রভাব আগামী দিনে আসবে আমাদের এই ভারত মহাসাগর প্যাসিফিক অঞ্চলে। মানে যখনই ওয়ার শব্দটা হয় তখনই একটা নির্দিষ্ট একটি দেশের বা শক্তি মহাশক্তির অর্থনৈতিক ফুয়েলটাও বোঝায় অনেক সময়। আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্র মানে হলো ওয়ার ইকোনমি। আমরা তো আমাদের সঙ্গে পেয়েছি ডক্টর হাসান এইচ মনসুর। এর আগে রিয়াজউদ্দিন আহমেদ বলছিলেন একটি পয়েন্টে আপনার দ্বিমতের কথা, সেটি নিশ্চয়ই আলোচিত হবে। টিপিপির কথা বলছিলাম, টিপিপিতে না থাকে বাংলাদেশ
বেনিফিট পাবে এটা নিয়ে খুব একটা উল্লাস আছে। হওয়ার কিছু নাই আমি মনে করি। হ্যাঁ, আপনি বলেছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই। যাই হোক, ওয়ার ইকোনমিক, এই কোল্ড ওয়ার 2 যেটার ইঙ্গিত দিলেন তারেক শামসুর রহমান, তার এটার প্রভাব অর্থনীতিতে, মানে তাদের অর্থনীতিতে কি পড়বে? তার মানে আমেরিকা ফার্স্ট, তারা কি বেনিফিটেড হবে কোনো? দেখুন, আমেরিকা ফার্স্ট প্রিন্সিপাল যেটা হয় সেটা কিন্তু সবসময় আমেরিকান পলিটিশিয়ানদের মধ্যে সবসময় এটাই ছিল, আমেরিকা ফার্স্ট। কিন্তু সেটা গর্বের সাথে বা মাইক দিয়ে বলার কিছু ছিল না, সেটা ইমপ্লাইড, আন্ডারস্টুড অ্যান্ড ওয়েল আন্ডারস্টুড, সেখানে কোনো প্রশ্ন ছিল না। কিন্তু এখন যেটা উনি করছেন, যেটা উনি ঢাকঢোল পিটিয়ে বলছেন যে আমেরিকা ফার্স্ট, এটা এক নম্বর, একটা ভেরি আনডিপ্লোম্যাটিক অ্যান্ড ভেরি আনসিভিলাইজড। 2 নম্বর, মানে ফার্স্ট হতে গেলে তো ইন টার্মস অফ এভরিথিং, আপনি ব্যবসায়ও ফার্স্ট হবেন, মরালিটিতেও ফার্স্ট হবেন, সিভিলাইজেশনেও আপনি কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কতগুলো প্রিন্সিপালের ভিত্তিতে একটা প্রথম স্থান দখল করতে হয়। আমাদের মার্কশিটে যেমন যে আমরা 1 নম্বর ক্লাসে পাই সেরকম, সেটা কি অর্থনীতি একটা, সেটাতে তারা এখনো বজায় আছে এবং কিছুদিন আরো থাকবে। 2 নম্বর হচ্ছে যে তাদের ফান্ডামেন্টাল ভ্যালুজ অফ দ্য সিস্টেম। ফান্ডামেন্টাল ভ্যালুজ কি? যে আমাদের একটা যেটাকে কার্টারের সময় থেকেই করা হয়েছিল, যে যে এইটা কি বলে সিভিল লিবার্টি এবং যে এই ভ্যালুসটা এবং ইমিগ্রেশনের ভিত্তিতে দেশটা গড়ে উঠেছে, সেটার যে একটা 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 সোশ্যাল ইম্প্যাক্ট। একটা আমেরিকান সোসাইটি ইজ এ মোজাইক সোসাইটি, ইটস নট এ সিঙ্গুলার কোনো একটা কিছু নাই সেখানে। সেই সোসাইটিটাকে সে চ্যালেঞ্জ, সেই প্রিন্সিপালগুলোকে সে চ্যালেঞ্জ করছে, এটা আরেকটা দিক। আর 3 নম্বর দিক হচ্ছে যে ওল্ড অর্ডার অফ সিকিউরিটি যেটা গড়ে উঠেছিল পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেটাকেও তিনি ভেঙে ফেলছেন। ইউরোপের সাথে যেভাবে বিহেভিয়ারটা শুরু করেছেন, হি ওয়ান্টস টু ব্রেক ইউরোপিয়ান ইউনিয়ন, পিরিয়ড। এখানে কোনো ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দ্বিমত নাই, স্পষ্ট করে বলেছেন। দেখছেন কিনা জানি না, আমি আসার সময় ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্টের বক্তৃতাটা উনি বলেছেন যে ইউরোপ ফেসেস চ্যালেঞ্জ ফ্রম ট্রাম্প। আমাদের এখন আরেকটা দিক খেয়াল রাখতে হবে, সেটা হলো যে ট্রাম্প। আগে তো রাশিয়া ছিল, আগে ব্রেক্সিট ছিল, এখন ট্রাম্পিজম যেটা আরেকটা ট্রাম্পোফোবিয়া। এইটা এখন কথা হলো যে এই এতগুলো জিনিসকে এই 10-12 দিনের মধ্যে প্রশ্নবিদ্ধ শুধু না, ফাউন্ডেশনে নাড়া দেওয়ার মতো। মাত্র 2 সপ্তাহ, এবং উনি জানিয়ে দিয়েছেন উনি একা মানে ট্রাম্প থাকলে আর শত্রুর দরকার নাই। When you have a friend like that, you don't need an enemy. তো বাট প্রশ্নটা হচ্ছে যে 1 নম্বর, তার কি সেই ম্যান্ডেট আছে কিনা পপুলেশনের কাছ থেকে নাই, হয়তো তার যতদিন পর্যন্ত রিপাবলিকান পার্টি তার সাথে থাকবে সে হয়তো অনেক কিছু করতে পারবে, এটা একটা দিক। রিপাবলিকান পার্টি কতদিন থাকবে সেটা এখন আসলে ম্যান্ডেট নিয়েই বা ডিবেটটা কি, কত দূর আর কি করতে পারবে ম্যান্ডেট দিয়ে। অনেকে বলছেন যে অভিশংসনটা বোধহয় এগিয়ে আনছেন। ওয়েল, আমেরিকান ডেমোক্রেসিতে অনেক কিছুই হতে পারে, কিন্তু আসলে ম্যান্ডেট তো মার্কিনিরাই দিয়েছে। এটা আপনি পপুলার ভোট বলেন, আর তাদের সিস্টেমে তো এটা, তাদের কোন সিস্টেমে এটা এখন পপুলার ভোট আর ইলেকটোরাল কলেজ এগুলো ডিবেট করে তার কোনো লাভ নাই। কোনো লাভ নাই। কনস্টিটিউশন ইজ কনস্টিটিউশন, দ্যাট ইজ টু বি আপহেল্ড, দ্যাট ইজ টু বি আপহেল্ড, দ্যাটস উইদাউট কোশ্চেন। ইস্যুটা হচ্ছে যে the policies have impact on everybody, every American citizen and also globally. এই জিনিসটাতে এখন এটা র্যামিফিকেশন যেগুলো হবে সেগুলোকে সে আলটিমেটলি ম্যানেজ করতে পারবে কিনা, এবং এটার মধ্যে কনসিস্টেন্সি আছে কিনা। 1 নম্বর, এটার মধ্যে কনসিস্টেন্সিও নেই। আমি যদি সোভিয়েত ইউনিয়নের সাথে চায়নাকে কন্টেন্ট করতে চাই, হুইচ ইজ এ ভেরি ওয়েল আন্ডারস্টুড প্রিন্সিপাল, ওবামারও তাই প্রিন্সিপাল ছিল, এবং সেই জন্যই যেটাকে টিপিপিটা করা হয়েছিল, টু সাপোর্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টকে একটা ইকোনমিক অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে সাপোর্ট দেওয়া। সে টিপিপিটা ভেঙে ফেললো। আচ্ছা, নট অনলি দ্যাট, আর কি করলো যে আমি এশিয়া প্যাসিফিক থেকে আমি আমার সোলজার উইথড্র করবো। কারণ কি, তারা কন্ট্রিবিউট করে না। একটা নিজে সেলফ ডিফাইন্ড একটা অ্যালিগেশন নিয়ে আসলো উইদাউট কনসালটেশন উইথ দ্য ট্রাস্টেড অ্যালাইজ লাইক জাপান, কোরিয়া, এদের সাথে কোনো আলোচনা ছাড়া সে একটা পাবলিক স্টেটমেন্ট দিয়ে দিল, হুইচ ইজ ভেরি হার্মফুল অ্যান্ড হার্টফুল তাদের জন্য। মানে এইসব দেশগুলোর জন্য খুবই তাদের প্রিন্সিপাল, তাদের যে ফাউন্ডেশন অফ রিলেশনশিপ, সেটাই কিন্তু নাড়া দিয়ে দিয়েছে। যে কারণে ফিলিপিন্স এখন খুব কমফোর্টেবলি চায়নার সাথে ঝুঁকে গেছে। ফিলিপিন্স বলছে তো আমাদের বেস্ট যা আছে সুবিক বেউমুক্ত, টেক দেম, গেট দ্য হেল আউট অফ হিয়ার। সোজা কথা, তাদের সিম্পল কথা। ইজ আমেরিকান জেনারেলস গোয়িং টু লাইক ইট? আই ডোন্ট থিঙ্ক সো। এই আমেরিকান যে এখনকার যে তার যে অ্যাডমিনিস্ট্রেশনের যে ডিফেন্স মিনিস্টার এবং
দে আর বোথ জেনারেল, এবং সিকিউরিটি কাউন্সিলের সিকিউরিটি এনএসএ এর যে হেড সেও জেনারেল। তো এরা কি এটা লাইক করবে? আমি বিশ্বাস করি না যে somebody who is brought up as a soldier in the US system since post World War, তারা এই ট্রাম্পের এই প্রিন্সিপাল যে আমি এশিয়াকে চায়নার হাতে ছেড়ে দিয়ে I will just walk out, where will the America be? How will America remain number one in the world? Number one তো নিজেকে ডিক্লেয়ার করলে হবে না। আমি যদি বলি বাংলাদেশ ইজ নাম্বার ওয়ান, nobody will believe me any seriously, they look crazy. So if you want to be number one, you have to have people to tell that yes, you are my leader. Who is going to tell him that he is the leader? Putin? Putin will say, okay, I trust you and he's a friend, but not as a leader. So he will be isolating himself very soon, globally and economically. আমরা জানি যখন একটা দেশ সবসময় ট্রেড রেস্ট্রিকশনের কথা বলে, that is going to harm them. লং টার্মে আমেরিকার জন্য এটা বিরাট ক্ষতি হবে অর্থনৈতিকভাবে, এবং সেটা কিন্তু আমেরিকান বিজনেস কমিউনিটি সেটা বুঝছে, এবং বুঝেই কিন্তু তারা প্রোটেস্ট করছে যে ইমিগ্রেশন এটা করা যাবে না। কারণ আমেরিকান সোসাইটি আর ইকোনমি ইজ ড্রিভেন বাই দ্য টেকনোলজি, আর টেকনোলজি ইজ ড্রিভেন বাই ওই যে H1 ভিসা। তো H1 ভিসাই যদি আমি বন্ধ করে দিই, বা আমি যদি বলি যে ডিসক্রিমিনেট করবো, এটা করবো, মেরিট বেসড হবে না, তাহলে কিন্তু আমেরিকান এই আইটি বেসড টেকনোলজিক্যাল রেভলিউশন, এখন যে ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নানান কিছু তারা করছে, সেগুলোকে টিকিয়ে রাখতে পারবে না, এবং এগুলো তখন ইউরোপের দিকে চলে যাবে, বা অন্য কোথাও চলে যাবে, বা ইন্ডিয়াতে তারা থাকবে, বা চায়নাতে তারা থাকবে। অ্যান্ড চায়না ইজ অ্যাডভান্সিং ভেরি ফাস্ট অ্যাজ ওয়েল। তো আমাকে চিন্তা করতে হবে আমেরিকানদের ধীরস্থিরভাবে, যে আমরা কি একজন পাগল, এটা তো তাকে ক্যারেক্টারাইজ করাই হয়েছে বাই প্রফেসর অফ মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞ, যে হি ইজ এ মেন্টালি ইমব্যালেন্সড পারসন and he can do anything to harm the society and the world. এখন গোটা বিশ্ব পাগল সামলাচ্ছে নাকি? এই পাগলের সাথেই থাকবো, নাকি আমরা একটা সুস্থ মস্তিষ্কে চিন্তা করবো যে আমরা কোথায় যাচ্ছি? এখানে একটু শেয়ার করি মনির সাহেবের সাথে। শেয়ারিংটা হচ্ছে যে তার একটা প্লাস পয়েন্টও আছে। প্লাস পয়েন্টটা হচ্ছে, দেখেন, সিনেট, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তার কন্ট্রোলে। এখন একটা জায়গাতে ছিল কোর্ট, সেই কোর্টটাও এখন সে নিয়ে নিচ্ছে। আজকে অলরেডি প্রধান বিচারপতিকে সে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। ফলে আগামী দিনগুলোতে আমার ধারণা তিনি যে কাজগুলোই করবেন, ইভেন সবগুলো অনুমোদন হবে, কোর্ট থেকে অনুমোদন পেয়ে যাবেন। ইভেনকি আমার একটা ধারণা, আই মাইট বি রং, হয়তো কনস্টিটিউশনও কিছু কিছু পরিবর্তন তিনি আনতে পারেন, এটা হয়তো এটা করতে পারেন তিনি। কনস্টিটিউশনাল প্রভিশন চেঞ্জ করতে পারবে না, ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন, ওইটাই মিন করছি আমি। ইন্টারপ্রিটেশন চেঞ্জ করতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ক্লজ সেখানে অ্যাড করতে পারে। টোটাল কনস্টিটিউশন চেঞ্জ করা যাবে না, ওয়ার্ডও একটা ওয়ার্ডও করতে পারবে না, তবে কিছু ইন্টারপ্রিটেশন চেঞ্জ করতে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আসবে, আপনি দেখবেন। কনস্টিটিউশনে না, আমি বলছি যে আইনগুলো পরিবর্তন হবে, কিছু কনস্টিটিউশনে কিছু কিছু ধারা হয়তো তিনি ক্লজ অ্যাড করতে পারেন তিনি। আমার 2/3 অফ দ্য স্টেট লাগবে, 2/3 অফ দ্য সিনেট লাগবে, 2/3 অফ দ্য হাউস। এটা তো কি সিনেট তো তার কন্ট্রোলে, না না, কন্ট্রোল নাই, 2/3 নাই, 2/3 তার কোন জায়গায় 2/3 নাই, না 2/3 নাই তার, বাট কন্ট্রোলে আছে। আজকে যেটা ওটা হবে না, আমাদের মতো না না, কিন্তু আমরা তো চিফ জাস্টিস মে ফেস চ্যালেঞ্জ ফ্রম ডেমোক্রেটস, হতে লাভ তো নাই, তাতে আপনি কনফার্মেশন তো তাদের হবে না, আপনার মেজরিটি তাদের আছে না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তিনি যে সমস্ত কমিটমেন্ট গুলো করেছেন, এক এক কমিটমেন্ট গুলো তিনি বাস্তবায়ন করছেন, দেখেন সে করছেন এক এক করে। বলছে আই এম এ ম্যান অফ প্রমিস। হ্যাঁ, তো তার অর্থটা কি? তার অর্থটা নোইং ফুল ওয়েল যে এগুলো নিয়ে বিতর্ক হবে, তারপরও সেগুলো সে করছে, কাউকে বদার করছে না। জি স্যার, আমরা একটা বিরতিতে যাব, একজন দর্শক আছেন, অনেকক্ষণ দর্শকের ফোনটি নিব। হ্যালো হ্যালো, আদাব। জি, আমি তারেক শামসুর রহমান স্যারকে একটা সুনির্দিষ্ট প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে ট্রাম্প তো 7টা দেশ থেকে মুসলিমদেরকে আমেরিকায় প্রবেশে যে বাধাটা দিচ্ছে, আমরা জানি যে ওবামা প্রশাসন ঠিক একই সিদ্ধান্ত নিয়েছিল। তখন কিন্তু টকশো টেবিলগুলিতে আমরা কিন্তু এই ধরনের আলাপ আলোচনা করিনি। গেল এক। আরেকটা প্রশ্ন আমি রিয়াদ ভাইয়ের কাছে করতে চাই, যে সিনেট যে প্রশাসনটা আছে, যে রাষ্ট্রযন্ত্রটা আছে, তাদের বাইরে যে এই যে মেক্সিকো সীমান্তে যে দেয়ালটা তুলে দিচ্ছে, এটা কি আসলে ট্রাম্পকে সামনে রেখে সিনেট প্রশাসনের আসলে সিদ্ধান্ত কিনা? মানে একা ট্রাম্পের পক্ষে কি সিনেটের বাইরে যে এরকম একা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলা সম্ভব কিনা? ওকে, অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন। বিরতির পরে আমরা উত্তর নিব। জি,
ট্রাম্পোফোবিয়া আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রা শিরোনাম। নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ আছেন আমাদের সঙ্গে, আছেন অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক, এবং ডক্টর আহসানিজ মনসুর অর্থনীতিবিদ আছেন। একজন দর্শক আছেন ফোনে। বিরতিতে যাবার আগে এক দর্শকের দুটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর দেবেন নিশ্চয়ই। এখন কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। মাহাদি বলছিলাম নীলফামারী থেকে। জি, প্রশ্ন? জি, আমার ঠিক প্রশ্ন না, আমার একটা মতামত যে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল আর কি, সেই সময়টাতে কেজিবি মানে রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন আজকের যে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট। তো তখন নাকি ওনার একটা চিন্তা ভাবনা ছিল যে, কতটুকু জানি না, উনি একজন প্রভাবশালী কর্মকর্তা ছিলেন কেজিবি। তখন নাকি ওনার একটা ধারণা, মানে ওনার একটা দৃঢ় প্রতিজ্ঞা ওনার মধ্যে ছিল যে, আমি যদি কখনো রাশিয়ার প্রেসিডেন্ট হই কিংবা আমি যে কোনো ভাবে সুযোগ পাই, আমেরিকাকে তার একটা পাল্টা প্রতিশোধ কিংবা আমেরিকার উপরেও একটা মানে এটার একটা ফিডব্যাক আমি দিব আর কি। তো আজকে ভ্লাদিমির পুতিনের অনেকটাই কারুকার্য ছিল যে গত নির্বাচনে ট্রাম্পের নির্বাচিত হওয়া, প্লাস এপিপি থেকে চুক্তি বাতিল ট্রাম্প ক্ষমতা আসার পরে, এবং সাথে সাথে চীন এবং উত্তর কোরিয়ার সাথে একটা দ্বন্দ্ব, এরকম একটা অবস্থা। এই সব মিলিয়ে কি পুতিন কি এরকম একটা চাল চাললে দেশের জন্য, বিশ্বের জন্য কি? আচ্ছা, পুতিন আসলে সফল হতে যাচ্ছেন কিনা সেটা প্রশ্ন, যাচ্ছেন কিনা এবং প্রভাবটা কেমন হতে পারে আর কি, কেমন হতে পারে। অনেক ধন্যবাদ প্রশ্ন করবার জন্য। মাহাদির প্রশ্নের সঙ্গে একটু ওই সোশ্যাল মিডিয়ার কিছু, অনেক সময় আমরা জানি যে এইসব থিওরি নানা রকমের রেফারেন্স ধরে অনেক রকমের মজার মানে কি বলে, হ্যাঁ, অনেক গসিপ ঠিক না, অনেক ট্রল করে, হ্যাঁ ট্রলও করে, মানে ডিফারেন্স দুজনের কমনালিটিস। তো ওই পুতিনের মা বলছে যে, ট্রাম্পের মা বলছেন যে আমার ছেলেটা তো ভালোই ছিল, পুতিনের সঙ্গে মিশতে মিশতে জানি কি হয়ে গেল। যাই হোক, প্রশ্নের জবাব চাইছেন রিয়াজউদ্দিন আহমেদ, এবং 7টা দেশ থেকে ওই যে বাদ দিয়েছিলেন ওবামা রেফারেন্স। আমি একটু বলি, আমি মাহাদির কথাটা দিয়ে শুরু করি। প্রথমে মাহাদি যেটা বলছেন, আসলে কেজিবির কোনো ঊর্ধ্বতন নেতা ছিলেন না পুতিন, উনি কর্মচারী ছিলেন, ছোট ছোট একজন কর্মকর্তা ছিলেন। আর তিনি ওই সময় কি চিন্তা করেছিলেন এটা বোধহয় কথাটা ঠিক না, বা এরকম কোনো তথ্য অ্যাটলিস্ট আমার কাছে নাই, কারণ আমি সোভিয়েত ফরেন পলিসির উপর আমি পিএইচডি করেছি, আমি কাজ করেছি, আমি সোভিয়েত ইউনিয়নে ছিলাম, আমি দেখেছি, আমি জানি সেটা। আমার কাছে এই তথ্য অ্যাটলিস্ট নেই। তবে হ্যাঁ, এর একটা সত্য যে তিনি যেভাবে হোক, তিনি পুতিনের সাথে ট্রাম্পের যে সম্পর্ক, সেটা একটা পরিবর্তন এসছে বিশ্ব ব্যবস্থা। এবং পুতিন যে একটা ধুরন্ধর ব্যক্তি, খুব কানিং ব্যক্তি, এটা অস্বীকার করার কোনো যুক্তি নেই, কারণ তার কতগুলো সংকট আছে। সে জানে যে তার ঘাড়ের উপর এখন ন্যাটো নিঃশ্বাস ফেলছে, ইউক্রেন ক্রাইসিসকে কেন্দ্র করে, জর্জিয়াকে কেন্দ্র করে। ফলে তিনি একটা র্যাপো করতে চাইবেন ট্রাম্পের সাথে, এবং করেছেনও, এবং সেটা ইউজ করেছেন। ট্রাম্পের ফিনান্সিয়াল কিছু ইন্টারেস্ট আছে মস্কোতে, রাশিয়াতে, সেটা তিনি ব্যবহার করেছেন। তবে এটাও সত্য, যেটা আমি একাধিকবার বলেছি, আমার লেখাতেও আছে সেগুলো, যে মার্কিন প্রশাসনের পেন্টাগনে যে সমস্ত হকিশ জেনারেলরা আছেন, যুদ্ধবাজ জেনারেলরা আছেন, তারা খুব সহজে রাশিয়া তাদেরকে কন্ট্রোল করবে এটা তারা মেনে নেবে, এটা আমার কাছে কখনোই মনে হয় না। ফলে এক সময় হয়তো দেখা যাবে যে এই যে পুতিনের সাথে ট্রাম্পের যে সখ্যতা, সেটা হয়তো তেমন একটা থাকবে না, বা থাকলেও হয়তো লো পর্যায়ে থাকবে। আর যেটা তিনি বলেছেন যে ওবামা, আরেক ভদ্রলোক যিনি বললেন যে ওবামা একই কাজ করেছিলেন, এটা আমার মনে হয় কথাটা বোধহয় এইভাবে বোধহয় বলা যাবে, সরলীকরণ বোধহয় করা যাবে না। ওবামা বোধহয় সম্ভবত এইভাবে চিন্তা করেননি কখনো, স্পেসিফিকলি এই 7টি দেশকে আইডেন্টিফাই করা, এটা বোধহয় তিনি করেননি। আর মেক্সিকো নিয়ে যে দেয়ালের কথা তিনি বলেছেন, এটা ইন্টারেস্টিং হচ্ছে, মেক্সিকোর কথা উনি অনেক আগেও, ইলেকশনের আগেও তিনি বলেছেন যে মেক্সিকোকে বর্ডার ফেন্সিং করে দিতে হবে, দেয়াল করে দিতে হবে। এখন কস্টটা তিনি এখন বলার চেষ্টা করছেন যে কস্ট যেটা হবে, এই কস্টটা তিনি মেক্সিকোর যে পণ্য, সে পণ্যের উপর 20% ট্যাক্স ইম্পোজ করে তিনি এটা কাভার করবেন। কিন্তু প্রবলেমটা হলো, তিনি এটা বলছেন বটে, কিন্তু এটা কিভাবে এক্সিকিউট করতে পারবেন সেটা একটা প্রশ্ন আছে। কারণ তিনি যদি এটা এক্সিকিউট করেন, তাহলে নাফটা নিয়ে একটা প্রশ্ন আসবে। ফলে এই কিছু কিছু জটিলতা সেখানে আছে। এবং তিনি যদি এটা করেন,
ঠিক কাউন্টার মেজার হিসেবে মেক্সিকো একই কাজ করতে পারে এবং মেক্সিকোর সাথে তার ট্রেডের রিলেশন একদম খারাপ না। ফলে যিনি যত কথাই বলুন না কেন, এটা কিভাবে করবেন আদৌ যদি করেন এটা জটিলতা থাকবেই থাকবে। একটা প্রশ্ন ছিল যে মানে সিনেট কে বাদ দিয়ে করতে পারে, হ্যাঁ, মানে ট্রাম্পের একার পক্ষে সম্ভব কিনা, মানে হোল সিস্টেমের মধ্যে বিউটিটা হলো আমেরিকান সিস্টেমের চেক এন্ড ব্যালেন্স। এবং চেক এন্ড ব্যালেন্সটা দেখেন যে এই মুহূর্তে এক্সিকিউটিভ অর্ডার হলো 7টা কান্ট্রির ইমিগ্রেন্টসদের ব্যান করে দিল, সাথে সাথে মানে কোর্টে গেল, কোর্ট এটাকে মানে আটকিয়ে দিল পার্শিয়ালি। এবং আজকে একটা স্ট্যাটিস্টিক্স দেখলাম যে এই পর্যন্ত 820 or 27 এরকম ইমিগ্রেন্ট অলরেডি ঢুকে গেছে এই 7টা কান্ট্রি থেকে এই অর্ডার হওয়ার পরে। এটা কিন্তু বিকজ অফ দিস চেক এন্ড ব্যালেন্স, মানে কোর্টের পার্শিয়াল অর্ডারের কারণে। তো এই যে সিনেট আছে, কংগ্রেস আছে, অনেকে বলে যে সিনেট কংগ্রেস রিপাবলিকানদের, ট্রাম্প ও রিপাবলিকানদের, যা খুশি তাই করতে পারবে। এইটা রওশন এরশাদের মতো লিডার অফ দ্য অপোজিশন, ওখানে হবে না, এটা হবে না। ওখানে রিয়েলি হবে, আপনার রিয়েলি চেক এন্ড ব্যালেন্স হবে। এবং এই চেক এন্ড ব্যালেন্স যতক্ষণ থাকবে ততক্ষণ মেক্সিকো, মানে এই 2 সপ্তাহে ট্রাম্পের যে মানে ট্রাম্প নিজে অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, কিন্তু তার পাশের ভাইস প্রেসিডেন্টই জানেন না, এরকম ঘটনা ঘটছে। তো আপনি চেক এন্ড ব্যালেন্সের কথাটা, মানে এই আস্থাটা আমাদের কোত্থেকে হচ্ছে? আমাদের জাস্ট উল্টো আশঙ্কাটা তো আমরা ঘুরে ফিরে সেই ট্রাম্পোফোবিয়ার মধ্যেই তো যাচ্ছি না। না ওই টেস্টটা তো এখনো ফেস করছে না। 2 সপ্তাহে তো আপনি এত বুঝতে পারবেন না। একটা সময় অলরেডি তো চেক এন্ড ব্যালেন্সের তো কিছু দেখতে না, অলরেডি তো ম্যাককেন যে সিনিয়র সিনেটর এবং রিপাবলিকান লিডার, উনি এবং আরো 2-3 জন তো রিঅ্যাক্ট করেছে। তারা তো দে অপোজ দিস আইডিয়া অফ ট্রাম্প। তো আবার ট্রাম্প একাও চলে, ইলেকশনের সময় কিন্তু ওরা তাকে অপোজ করেছে, কিন্তু আবার পল রায়ানও দেখলাম যে আজকে কি যেন বলতেছিল, নট সাপোর্টিং হিম অ্যাকচুয়ালি। তো এখন এইগুলি কিন্তু একটা পোলারাইজেশন হবে, এবং সেই পোলারাইজেশনে অনেকে বলছে যে the world may have to wait for 2 years. 2 বছর পরে যখন আবার সিনেটের ইলেকশন হবে, আবার 2 বছর পর তখন কিন্তু বোঝা যাবে যে ওখানে যদি ডেমোক্রেটরা একটু ডেন্ট করতে পারে, তাইলে কিন্তু এই ট্রাম্পোফোবিয়া অনেকটা কমবে। সিনেটের ইলেকশন পর্যন্ত মানে ওই মিডটার্ম ইলেকশন 2 বছর পর, কিন্তু অনেকে গত 2 সপ্তাহে ট্রাম্পের যে প্রম্পটনেস, মানে মানুষকে ভীতি এবং তার যা ইচ্ছা তাই করে ফেলার যে নমুনা তিনি দেখালেন, তাতে কিন্তু মনে হচ্ছে যে ওই যে ইমপিচমেন্টের কথা, একজন নির্বাচনের সময় তো অনেক কিছু হয়, আমরাও রিপোর্ট করেছিলাম। একজন জ্যোতিষী বলেছেন যে তিনি ইমপিচমেন্টের মধ্যে পড়তে পারেন, কিন্তু সেটাই তো ত্বরান্বিত হচ্ছে কিনা, মানে টাইমলাইনটাকে ওই 2 বছরই থাকবে নাকি তার আগেই হতে পারে বলে মনে হয়? জি, ইমপিচমেন্টটা তো হবে অন এথিক্যাল গ্রাউন্ড বা একটা গ্রস ইরেগুলারিটি, করাপশন। এখন এত যখন somebody মানে খুব স্পিডে রেস করে, তখন কিন্তু ক্র্যাশ করার সম্ভাবনা থাকে, কলাইড করার সম্ভাবনা থাকে। তো এগুলিতে তো আসতেছে, ইটস কামিং। যখন এই 2 সপ্তাহে তো অনেকগুলি, এই যে ইউরোপ একটা পোলারাইজেশন ইউরোপে কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে ব্রিটেনে তাকে ঢুকতেই দিবে না। 1.8 মিলিয়ন পিপল সিগনেচার দিয়ে দিছে, কুইন এম্বারাসড ফিল করছে। তো এইটা একটা, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট বলছে যে ট্রাম্প ইজ এ চ্যালেঞ্জ ফর ইউরোপ। এইগুলি কিন্তু আস্তে আস্তে যত সারফেস করবে, এগুলি মানে আমেরিকান পিপলকে অ্যানয় করবে। এবং আমেরিকার ভিতরে যেটা হচ্ছে, এটা তো পলিটিক্যাল কালচার, আমেরিকান কালচার না, এটা তো বাংলাদেশের কালচার। এটা যে মানি না, হোয়াট ইজ দিস, ইউ আর নট আওয়ার প্রেসিডেন্ট, নট মাই প্রেসিডেন্ট। তো এবং মানি না, মানে উই ডোন্ট অ্যাকসেপ্ট। তো এইগুলি যে ঘটনা, এগুলি সব মিলে
এই 2 সপ্তাহ না। মানে আপনি যেটা বলেছেন যে খুবই চমৎকার করে বললেন যে এটা তো বোধহয় বাংলাদেশের কালচার মানি না, আবার এই যে নট মাই প্রেসিডেন্ট এই ধরেন এই প্রোটেস্টটাকে আবার অনেকে একটু অন্যভাবে ইন্টারপ্রেট করছে যে দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি এসব বলছে। বাংলাদেশের বেলায় আমরা একটু বোধহয় নেগেটিভলি বলি যে আমরা ডেমোক্রেসির কিছুই শিখি নাই, সুতরাং মানি না, মানে যে কোনো কিন্তু আমেরিকান মানে নন হিস্ট্রিতে এইরকম ইলেকশনের পরে ইলেকশন মানি না, এবং ট্রাম্প নিজেই কিন্তু এটা শুরু করেছিল। সে ডিবেটের সময় বলেছিল যে উইল ইউ অ্যাকসেপ্ট দি রেজাল্ট অফ দি ইলেকশন, মানে সেই কিন্তু শুরু করছে এটা। তো এখন যারা তাকে ভোট দেয় নাই তারা তো রাস্তায় চলে গেছে, এবং তারা কিন্তু মেজরিটি, যদি পপুলার ভোট তো মেজরিটি হিলারি ক্লিন্টন পাইছে। এখন ওরা যদি রাস্তার থেকে না আসে তাহলে আমেরিকার স্টেবিলিটি উইল বি এট স্টেক, এবং সিভিল ওয়ারের পরে যে স্টেবিলিটিটা এনজয় করেছে এটা নাও থাকতে পারে। আমরা মানে আপনাদের অভিজ্ঞতা অনেক কিছু দেখেছেন, মানে রাশিয়া মানে ইউনিপোলার, তারপরে আবার এটা একেবারে রাশিয়া ভেঙে যাওয়া, তারপরে আবার ঠিক আমেরিকা একেবারে একক শক্তি। আবারও যেটা রিয়াজউদ্দিন আহমেদ তার উদ্বোধনী বক্তব্যে তিনি বলছিলেন যে এটা এখন ঠিক ইউনিপোলারের জায়গা থেকে মাল্টিপোলারের দিকে যাচ্ছে। আপনি এখানে যোগ করবেন কিনা? আমরা বলি যে হিস্ট্রি কি রিপিট হচ্ছে কিনা, মানে ঘুরে ঘুরে একটার পর একটা ওই যে কালের যাত্রার জায়গার মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় এক জিনিসই রিপিট হয় কিনা? হিস্ট্রি তো কোনো সময় স্ট্যাটিক কিছু না। এখানে রোমান সাম্রাজ্যের যেমন পতন হয়েছে, সব সাম্রাজ্যেরই পতন হয়েছে। কাজে মার্কিন সাম্রাজ্যবাদীতে পতন হবে না এটা তো অবশ্যই হবে। কখন হবে, কিভাবে হবে সেটা কেউ বলতে পারবে না। হয়তো এটা দিয়ে শুরু হলো, এবং শুরুটা কিন্তু একদিনে হয় না, হয়তো 100 বছরের পরে এটা দেখা যাবে যে হিস্ট্রি হ্যাজ প্রুভেন ইটসেলফ। তো যাই হোক, এখানে ওয়ার্ল্ড বাইপোলার হয়ে যাচ্ছে। পোলারাইজেশন ইজ এ ফাংশন অফ ইকোনমিক স্ট্রেংথ। রাশিয়া ক্যানট বি এ পোলার এনিমোর, কারণ রাশিয়ার ইকোনমি ইজ ফান্ডামেন্টালি ভেরি স্মল, একটা মিড সাইজ ইকোনমি। ওই ইকোনমি দিয়ে বিশ্বকে ইনফ্লুয়েন্স করার মতো তার ক্ষমতা, যাতে কিছু মিলিটারি ক্যাপাসিটি আছে। মানে আমরা যখন পোলারাইজেশন বলি, যে বাইপোলার ইত্যাদি বলি, তখন একটু মনে হয় যে মানে একটু নেগেটিভ বা একটু ভয় থেকে বলি অনেক সময়। আবার এটা তো একটা ব্যালেন্সেরও জায়গা, নিশ্চয়ই পাওয়ার ব্যালেন্সের তো দরকার রয়েছে, তাই নয় কি? ইটস সিম্পলি এ ফ্যাক্ট দ্যাট ওয়ার্ল্ড যখন বাইপোলার হবে তখন আমাদের ফরেন রিলেশনস, ইকোনমিক রিলেশনস, অল দোজ থিংস সেইভাবে তখন আবার আমাদের পরিবর্তন করতে হবে। উই হ্যাভ টু রিওরিয়েন্ট আওয়ারসেলভস, আমাদের স্ট্র্যাটেজিক ডাইমেনশনগুলোকে চেঞ্জ করে নিতে হবে। সো আমাদেরকে ওই দিক থেকে দেখতে হবে যে আমাদের স্বার্থ কোথায় এবং কিভাবে সেটাকে আমরা তৈরি হওয়ার বিষয়টা। এগুলো হলো সিগন্যাল, ঠিক একেবারে আমার ঘরের উপরে এসে এক্ষুনি পড়বে তা নয়, কিন্তু যখন পড়বে তার জন্য তৈরি থাকা অবশ্যই। এখন ট্রাম্প যেগুলো করছে, ইটস স্টিল ইন ভেরি আর্লি স্টেজ অফ হিজ হানিমুন পিরিয়ড। এখনই কোনো ওই বড় রকমের ব্যাকল্যাশ ফ্রম সিনেট বা হাউস থেকে এখনই আসবে না নিজের দলের লোকের প্রতি, বিশেষ করে এটা সময় লাগবে। মানে এটাকে আপনি এক ধরনের আইওয়াশ মনে করছেন, যে যেরকম ম্যান অফ কি প্রমিস, মানে উনি যা প্রতিশ্রুতি দিচ্ছেন সেটাই রাখেন, ওইটা দেখানোর জন্য কি এটা খুব উনি হয়তো সেভাবে দেখছেন, কিন্তু যদি তার যে বক্তৃতা ইলেকশনের সময় অনেক পার্টি অনেক কিছু নিয়ে নেয় যে ঠিক আছে দিস ইজ ইলেকশন রিলেটেড রেটোরিক্স, এটা শাসন প্রথায় বা শাসন যন্ত্রে কোনো প্রতিফলন হবে না। কিন্তু যখন তারা দেখবে যে ট্রাম্প নেটো ভেঙে দিতে যাচ্ছে, ট্রাম্প এশিয়া থেকে বের হয়ে যেতে চাচ্ছে, সেটা কিন্তু তারা দিবে না। I have a firm conviction Republicans being hawkish and militarist as they are, তারা কোনো সময় এই জিনিসগুলোতে হাত দিতে দিবে না। তারপরে হচ্ছে যে ট্রাম্প ইউরোপকে বাদ দিয়ে রাশিয়ার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে, আমেরিকান মিলিটারি এস্টাবলিশমেন্ট সেটা নেবে না। তো এই জিনিসগুলো আগামী দিনে মানে রাশিয়ার সঙ্গে কি আমেরিকার বন্ধুত্ব ছিল না বা তলে নাই, থাকতে পারে একটা লেভেল পর্যন্ত। মানে ট্রাম্প যেটা ফলো করে বলে, কিন্তু বন্ধুত্ব না থাকলে বা সেই রকম কানেকশন না থাকলে তো একক ক্ষমতার অধিকারীও তো হওয়া যায় না। মানে তাদের তো এটা পার্ট অফ দেয়ার স্ট্র্যাটেজি। বন্ধুত্ব থাকতেই পারে, দাতা তো ছিলই, কিন্তু সেটা না। যেটা হচ্ছে যে ইউরোপকে বাদ দিয়ে আমি কি রাশিয়ার সাথে ফ্রেন্ডশিপ করব, দ্যাট ইজ নট ইন দ্য কার্ড। সেই জিনিসটা কিন্তু আমেরিকান কংগ্রেস বা সিনেট এই একেবারে আনটাচ তাকে করতে দিবে আমি বিশ্বাস করি না।
এখানে চেকস এন্ড ব্যালেন্স আসবেই। এখন হানিমুন পিরিয়ড আছে, এখনো কিছু হয় নাই সেগুলো, সেখানে তার বক্তব্য দিচ্ছে। সে যখন একটা এগুলোকে যখন প্রসেসের থ্রুতে নিতে যাবে, তখন যেমন সাপোজ ওবামা কি করে গেল, ওবামা কিন্তু একটা যেটাকে বলা হয় যে একটা পয়জন পিল ঢুকিয়ে দিয়ে গেল। সে 8,000 সোলজার পাঠিয়ে দিয়েছে পোল্যান্ড এবং ফার ফ্রন্টিয়ারে, রাশিয়ার ফ্রন্টিয়ারে। ক্যান ট্রাম্প ব্রিং দেম ব্যাক? একবারও কিন্তু ট্রাম্প বলে নাই আমি তাদেরকে সরিয়ে নিয়ে আসবো। ট্রাম্প বলেছে যে আমি চেষ্টা করব স্যাংশনগুলোকে উইথড্র করার, কিন্তু কোন সমর্থন কিন্তু রিপাবলিকান হাউস এন্ড সিনেট থেকে কিন্তু আসে নাই সেটার ব্যাপারে। ট্রাম্প বলছে স্যাংশন উঠাতে গেলে তো ইউক্রেন এবং ক্রিমিয়ার ব্যাপারে তো ডিসিশন হতে হবে। হ্যাঁ, কাজে তখন কিন্তু এককভাবে ট্রাম্প এই প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে কিন্তু স্যাংশন করতে পারবে না। তো কতগুলো জিনিস আছে, মানে যাওয়ার আগে ওবামা অনেকগুলো জিনিস করে গেছে। ইউএন রেজলিউশন অন ইসরায়েল যেটা করে গেছে সেটাকে তো ট্রাম্প চেঞ্জ করতে পারবে না, রেজলিউশন হয়ে গেছে। তো জিনিসগুলো হলো যে দেয়ার আর সার্টেন থিংস হি ক্যান ট্রাই টু চেঞ্জ, কিন্তু রোল ওভার করাটা খুব ডিফিকাল্ট হবে। এখানে রেজিস্ট্যান্স আসবে, দ্যাট ইজ স্ট্রং ওয়েস্টেড মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, যেটা এটাকে বাধা দেবে এবং যেটার উপর আমেরিকান হোল ইকোনমি অ্যান্ড মিলিটারি এস্টাবলিশমেন্ট যেটার উপর ভিত্তি, সেটাকে সে ভেঙে দিতে পারবে একটা প্রেসিডেন্টের কথায়। নো, আই ডোন্ট বিলিভ রেজিস্ট্যান্স ভেঙে দিতে গেলে কিন্তু আমেরিকা আইসোলেশনে পড়ে যাবে। অবশ্যই আমেরিকা তো ওয়ার্ল্ড লিডার আর থাকবে না, কেউ আমেরিকাকে ট্রাস্ট করবে নাম্বার 1। যে আমাদের একজন দর্শক আছেন, একটু ফোনটা নিব। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে শহীদ বলছিলাম। জি, আমি অবশ্য আলোচনা শুনছিলাম যে আমেরিকার বিষয় নিয়ে। এই যে আপনি যে সৌদি আরব আছে, সৌদি আরবে একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে আরামকো। আরামকোর অর্থ হচ্ছে আমেরিকান অয়েল কোম্পানি। এটা সেটা দেখতে গেলে বাংলাদেশ থেকেও অনেক বড় জায়গা হবে, যেটা শুধু আমেরিকান নিয়ন্ত্রণে চলে। সেখানে কোনো সৌদি নাগরিক ঢুকতে পারে না। সৌদি নাগরিক ঢুকতে গেলে 5 লাগে, আমেরিকানদের 5 লাগে। আমার প্রশ্ন হচ্ছে এটাই অতীতের কাছে, পৃথিবীতে যেখানে আমেরিকার মানে রাজস্ব আছে, অর্থ আদায় করতে পারবে, সেটা হচ্ছে আমেরিকার বন্ধু। আর যেখানে সে পারবে না, সেটা হচ্ছে আমেরিকার দুশমন। আমেরিকানরা কিন্তু সবাই রসুনের মতন এক, হোসের মতন এক, কিন্তু বিশ্বের মধ্যে আমেরিকা হচ্ছে আলেক, আমরা হচ্ছে অন্য দেশগুলো হচ্ছে আলেক। আপনি দেখবেন যখন আমেরিকার স্বার্থ আসবে, সেখানে সাদ্দাম হোসেনকে জঙ্গি বলবে, লিবিয়ার গাদ্দাফিকে জঙ্গি বলবে, ওইগুলো ছোট ছোট 3 মাসের বাচ্চাদেরকে এখন বোম মেরে হত্যা করে ফেলবে, সেখানে মানবাধিকার লঙ্ঘন হবে না। কিন্তু যখন আমেরিকার উপর আসবে, তখন সেটা মানবাধিকার লঙ্ঘন হবে। এটা হচ্ছে আমেরিকার রাজনীতিটা হচ্ছে ব্যবসা, ব্যবসায় হচ্ছে ওদের মূল রাজনীতি। সে মানব কল্যাণের করার রাজনীতি ওদের নাই, তাদের রাজনীতি হচ্ছে মূল মানে ব্যবসায়ী রাজনীতি। এবং ব্যবসায়ী রাজনীতির থেকে আমরা কিভাবে সরে এসে মানব রাজনীতি আসবো, সেটাই আমাদের অতিথির কাছে প্রশ্ন। বাহ, খুবই চমৎকার। সেটা পসিবল যদি ইউনিপোলার ওয়ার্ল্ডটা ভেঙে যায়, ভেঙে যদি আপনার আরো একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড হয়। আমরা একটু বিরতির পরে এটার একটু বিস্তারিত আলোচনা আপনাদের কাছ থেকে শুনবো। ব্যবসায়িক রাজনীতি থেকে মানবিক রাজনীতিতে আমরা কিভাবে যাব, একটা ছোট্ট বিরতি। ট্রাম্পোফোবিয়া আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম। সঙ্গে আছেন নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, অধ্যাপক ডক্টর তারিক শামসুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক, তিনি আমাদের সঙ্গে আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। বিরতিতে যাবার আগে ব্যবসায়িক রাজনীতি থেকে মানবিক রাজনীতিতে ফেরার কিভাবে ফেরানো যায় বা কিভাবে ফিরবো, এরকম একটি প্রশ্ন চট্টগ্রাম থেকে একজন করেছেন এবং তিনি একটু রেফারেন্স দিয়েই কথা বলেছেন। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা, সেখানে সব ঠিক আছে, সেখানে মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি কোনো কিছু নেই, তাদের কোনো কথা নাই। কিন্তু যেখানে ব্যবসা নাই, সেখানেই তাদের নানা রকমের রেসিপি। এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেবেন। তার আগে যে আলোচনাটি, যে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, আমরা বাংলাদেশের মতন একটা দেশ, অনেক সময় আমরা দেখেছি যে বাংলাদেশের গণতন্ত্র ইত্যাদি নানান কিছু নিয়ে যখন কোনো ঝামেলা তৈরি হয়, রাজনৈতিক ঝামেলা, দিস ইজ একটা পার্ট অফ রাজনীতি যে কোনো কিছুর মধ্যেই, তখন তারা নানা রকমের
পরামর্শ সুপারিশ দিতে আসে। আমরা এখন ট্রাম্পোফোবিয়া নিয়ে কথা বলছি, গোটা বিশ্বের মানুষের আতঙ্ক নিয়ে কথা বলছি। যখন নাকি বড় দেশ, শক্তিশালী দেশ, তারা কোনো একটা রেসিপি দেয়, তখন আমরা শুনতে বাধ্য হই, বা তারা আমাদের নির্বাচনটা অনেক সময় নির্ধারণ করে দেয়। আমরা যে এত আলোচনা করছি সেটা কি কোথাও গিয়ে পৌঁছায়? তাহলে আমাদের কথার কি কোনো দরকার আছে কিনা? নিশ্চয়ই পৌঁছায়। কারণ ধরেন এই যে ইউরোপের যে রিয়াকশনটা, সেটা কি আমেরিকান মিডিয়া কভার করছে না? করছে। তারা তাদের সব মিডিয়াতেই এটা ওয়েল সার্কুলেট। হ্যাঁ, বাংলাদেশের মতো ছোট দেশকে নিয়ে হয়তো আমেরিকার কোনো রকমের ই হবে না, কিন্তু যারা ধর্তব্যের মধ্যে, আমরা তো ধর্তব্যের মধ্যে না, তাদেরকে নিশ্চয়ই তারা ওইভাবে দেখে এবং বিশ্লেষণ করে যে আমাদের ওই দেশগুলো কি বলছে, তারা কি চিনতে পারবে। চায়না কি রিয়াকশন করলো সেটা কিন্তু প্রত্যেকদিন সকালে এভরি নিউজ আইটেম সিএনএন এর চায়নার রিয়াকশনটা আমি রিয়াজ ভাইয়ের কাছ থেকে শুনবো যে চায়না আসলে কিভাবে রিয়াক্ট করছে। এটা একটা আলোচনার ইস্যু। স্যার, আপনি শেষ করেন। কাজেই এটা হবে। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মানবতার পলিটিক্স বা এটা বলে আমি আসলে কিছু আছে বলে আমি মনে করি না। পলিটিক্স ইজ ফর পলিটিক্যাল ইকোনমি, আর্থিক স্বার্থের জন্যই করা হয়। মানবতা যেটা করা হয় সেটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, রিলিজিয়াস অ্যাঙ্গেল থেকে ওটাকে জাস্টিফাই করা হয়, মোরালিটি দেওয়া হয়। রাজনীতির মধ্যে মানবতার কোনো সম্পর্ক নাই, আসলে নাই, কিন্তু একটা প্রলেপ দেওয়া হয় সাধারণত। দেখুন, আপনি সব সময় অতীতে যতগুলো যুদ্ধ, বিগ্রহ, শান্তি, সব কিছুর মূলে কিন্তু ওই অর্থনৈতিক স্বার্থ। এই সেকেন্ড অর্ডারের পরেই কিন্তু অর্থনৈতিক পুরো জিনিসটাকে আবার পুনর্গঠন করা হলো। কিভাবে? ব্রেটন উডস, বিশ্বব্যাংক, IMF, এগুলোকে করে একটা নতুন অর্ডারে নিয়ে আসা হলো। তো সব কিছুর মূলে ওটা কাজ করে। ট্রাম্পও যেটা করছে সেটা সে এক ধরনের অর্থনৈতিক আন্ডারলাইন প্রিন্সিপাল থেকে করছে, কিন্তু সেটা যদিও 7 জন নোবেল লরিয়েট একসাথে বসেই ঘোষণা দিয়েছিলেন আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশনের কনফারেন্সে যে না, সে ভুল। তার এই পলিসি শর্ট টার্মে কিছুদিন কাজ করলেও করতে পারে, এটা কিন্তু মার্কিন অর্থনীতির জন্য একেবারেই ভালো নয়, এবং আমি তাদের সাথে পুরোপুরিভাবে একমত। অন্তর্মুখী বাণিজ্য নীতি, অন্তর্মুখী অর্থনীতি নিয়ে, আমেরিকা ফার্স্ট অ্যান্ড আমেরিকা ক্লোজড, এই ধরনের প্রিন্সিপাল নিয়ে কিন্তু আমেরিকা বেশি দূর যেতে পারবে না। লিডারশিপ শুধু না, অর্থনৈতিক লিডারশিপ এবং অর্থনৈতিক উন্নয়ন, এই দুটোর মূলেই কিন্তু আছে কিছু ফান্ডামেন্টাল ইকোনমিক প্রিন্সিপালস, যেটার ভিত্তিতেই কিন্তু আজকের আমেরিকা এখানে আছে। আজকের আমেরিকা এমনি হয় নাই। এখানে ইনস্টিটিউশন, গভর্নেন্স, এখানে ইকোনমিক প্রিন্সিপালস, এই জিনিসগুলো সব একসাথে হয়েছে। সামরিক শক্তি সেটাকে ব্যাক আপ করেছে, বাট অর্থনীতি তার পেছনে দাঁড়িয়েছিল। তো এই অর্থনীতিকে যদি সে কোনো কারণে বাধা দেয়, অর্থনৈতিক উন্নয়ন যেটা টেকনোলজিক্যাল উন্নয়নের সাথে সম্পৃক্ত, টেকনোলজি ভালো বাড়তে ডেভেলপ করতে পারলে অর্থনীতি এমনি ডেভেলপ করবে আবার। তো এই জিনিসগুলোকে যদি সে বাধা দেয়, সেটা এই ইমিগ্রেশনের থ্রুতে দিচ্ছে, ট্রেড রেস্ট্রিকশনের কথা বলে দিচ্ছে, ট্র্যাডিশনাল পার্টনারদের মধ্যে শত্রুতা বাড়িয়ে ফেলছে বা এক ধরনের অবিশ্বাস তৈরি করে ফেলছে, এগুলো করলে কিন্তু এটা কোনো মতেই মার্কিন সাম্রাজ্যই বলি আমি, সেই তাদের যে সাম্রাজ্যবাদী নীতি, সেই নীতির সাথে কিন্তু একেবারেই এটা যাবে না। এবং এটা এক ধরনের নতুন একটা অর্ডার সৃষ্টি করতে যাচ্ছে, যেটা এখনো আগামীতে কি হবে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু একটা নতুন কিছু হতে যাচ্ছে যদি এই পলিসি কিছুদিন কন্টিনিউ করে, এখনই না, কিছুদিন কন্টিনিউ করে। মানে এই নতুন কিছু হতে যাচ্ছে, এটার মধ্যে আপনার কথার মধ্যে এক ধরনের মানে কোনো আতঙ্ক নাই একজন অর্থনীতিবিদ হিসাবে, কিন্তু আমরা বলছি ট্রাম্পোফোবিয়া। এটা আমি একটু শুনবো, কিন্তু চায়নার রিয়াকশনটা নিয়ে যদি রিয়াজউদ্দিন আহমেদ একটু। চায়না তো বলেছে, চায়নার যেটা তাইওয়ানের সাথে 40 বছর পরে একজন মার্কিন প্রেসিডেন্টের সাথে তাইওয়ানের প্রেসিডেন্ট কথা বলেছে, তাকে কংগ্রেচুলেট করার জন্য ফোন করেছে। এটা হলো ডিপার্চার ফ্রম ওয়ান চায়না পলিসি। এবং আপনি জানেন 71-এ, তখনও তো আপনারা ছোট, হেনরি কিসিঞ্জার যে পলিটিক্সটা করলো, পাকিস্তান থেকে কেমন করে চীনে চলে গেল, তারপরে নিক্সনকে নিয়ে আবার চীনে আমেরিকার সাথে একটা রিপোর্ট করলো, এবং তারপরেই কবি শামসুর রহমানের নেতৃত্বে আমরা চীনে গেছিলাম। পিকিং হোটেল, তখন ওখানে 5 স্টার হোটেল একটাই ছিল, পিকিং হোটেল। ওইটার একটা নিউ পার্ট, এটা ওল্ড পার্ট। নিউ পার্টটা হলো নিক্সনকে রাখার জন্য ওই নিউ পার্টটা কনস্ট্রাকশন করা হয়েছিল, আর ওল্ড পার্টটা হলো সেই আদি যুগ থেকে। আমরা আবার ওই পার্টে থাকলাম। একটা দরজা 2 জনে ধরে বন্ধ করতে হয়, কিন্তু দরজা বন্ধ করতে হতো না, বলতে যে দরজা বন্ধ করতে হবে না, চুরি হবে না,
কিছুই হবে না। তো ওই 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 যে মানে পলিটিক্স, ওই যে তাদের ডিপ্লোমেসি চীনের সাথে শুরু হলো, এবং চীনের সাথে ওটা করার ফলেই কিন্তু সোভিয়েত ইউনিয়নকে ভাঙ্গা তাদের জন্য সম্ভব হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন কলাপস ওই কারণে, বার্লিন ওয়ালটা ভেঙে গেল ওই কারণে। তো ওখান থেকে চায়নার সাথে যে আন্ডারস্ট্যান্ডিং এবং চায়নার সাথে যে বিজনেস রিলেশন, চায়নার সাথে অনেক দিক থেকেই তাদের সাথে, অনেকে তো বলে প্রায় $3.5 ট্রিলিয়ন চাইনিজ ইনভেস্টমেন্ট আছে আমেরিকাতে, তাদের বন্ডস, ট্রেজারি বন্ডস, রিয়েল এস্টেট, বড় বড় বিল্ডিং টিল্ডিং সব কিনে ফেলতেছে, এইগুলি আছে। তো এইগুলি হলো অল মানে তাদের মধ্যে যে রিলেশনশিপটা ডেভেলপ করছে, যে বাইল্যাটারাল রিলেশনটা ডেভেলপ করছে, এটা সেন্টারিং রাউন্ড দিস ওয়ান চায়না পলিসি। এইটাকে কিন্তু ট্রাম্প আঘাত করেছে। উনি তাইওয়ানের সাথে অলরেডি কথা বলেছেন এবং উনি বলেছেন যে চায়নার সাথে রিলেশনশিপ উইল বি ডিটারমিনড বাই গিভ অ্যান্ড টেক পলিসি, মানে ট্রেড রিলেশনটাকে রিনেগোশিয়েট করতে চাচ্ছে এবং নর্থ কোরিয়াকে কন্টেন করার জন্য। নর্থ কোরিয়ার এই আমার ফোনের মধ্যে একটা দেখলাম, নর্থ কোরিয়ার নেতার ছবি দিয়ে সে লিখছে, I am not the one. I am no more the number one craziest person in the world. There are one more. তো এখন আসলে আমেরিকা ফার্স্ট, আসলে ক্রেজিয়েস্টের দিক থেকেও আমেরিকা ফার্স্ট। I am no more the number one craziest. Contentious. না, আমি একটু ওই চায়না প্রসঙ্গে একটু রিয়ার সাথে রিয়াজের সাথে এই যে আপনি বললেন 70 চায়না ওয়ান চায়না পলিসি, আসলে এটা ঠিক ডিপার্চার এটা বোধহয় বলা যাবে না। তিনি কথা বলেছেন, এটা তার আই ডোন্ট নো এটা তার এটা ডিপ্লোম্যাটিক্যালি তার করাটা উচিত হয়েছে কিনা, তার অ্যাডভাইজাররা তাকে প্রপারলি গাইড করেছে কিনা জানি না, তবে এটাকে আমি ডিপার্চার বলবো না। তবে একটা ঝুঁকির মধ্যে আছে। ইতিমধ্যে চাইনিজ রিয়াকশনগুলো আমরা দেখেছি। আমার বিবেচনায়, আমি যেহেতু আন্তর্জাতিক সম্পর্ক পড়াই, আমি কাজ করি এটার উপর, আমি দেখেছি যে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে স্লোলি ওয়ার্ল্ড এগুচ্ছে যে চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের আমি কোল্ড ওয়ারের মতো অথবা এক ধরনের কনফ্লিক্টের মতো দিকে স্লোলি যাচ্ছে। এর অনেকগুলো জায়গা আছে। একটা জায়গা হচ্ছে সাউথ চায়না সি। আমি আপনাকে পরিসংখ্যান দিয়ে দেখাতে পারি যে সাউথ চায়না সিতে এত বেশি ন্যাচারাল রিসোর্স আছে, তেল এবং গ্যাস রিজার্ভ আছে, চীন কখনো এটাকে তার হাতছাড়া করবে না, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি সাউথ চায়না সির একটা ইম্পর্টেন্স আছে, এবং সেখানে মার্কিন যে গুয়ামে তাদের যে ফ্লিট, সেই ফ্লিটের কানেকশনটা তারা প্যাসিফিকে নিয়ে আসতেছে, সেখানে তাদের প্রয়োজন আছে সাউথ চায়নার জন্য। ফলে এই সাউথ চায়নার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র কি বলে, চীন কখনোই অ্যালাউ করবে না মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারফারেন্স। অথচ আমরা দেখেছি যে টিলারম্যান, যে ফরেন সেক্রেটারি হতে যাচ্ছেন, তিনি বলছেন যে কোনো অবস্থাতে চীনকে ওই তার যে দ্বীপপুঞ্জকে সে ডেভেলপ করছে সাউথ চায়না সিতে, তাকে ওখানে ঢুকতে দেওয়া হবে না। ফলে এই কথাগুলো ধীরে ধীরে কিন্তু এক ধরনের কনফ্লিক্টের জন্ম দিচ্ছে। চীনের প্লাস পয়েন্ট হচ্ছে এখানে দেখেন, ভেরি ইন্টারেস্টিং, চীনের সাথে সাউথ চায়না চীনের দ্বন্দ্ব ছিল ফিলিপাইনের, সেই দ্বন্দ্বটা আন্তর্জাতিক আদালত ফিলিপাইনের পক্ষে রায় দিয়েছে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে চাইনিজ ফরেন পলিসির সাফল্যটা এখানে, যে ফিলিপাইনের যে প্রেসিডেন্ট দুতার্তে, তাকে তিনি নিয়ে গেছেন চীনে, আর্থিক সাহায্যটা যদি এটে তাকে কনভিন্স করেছে, এবং তার সাথে আর এখন এই মুহূর্তে ফিলিপাইনের কোনো দ্বন্দ্ব নেই। বরং ফিলিপাইনের প্রেসিডেন্ট বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যত মানে ইনভেস্টমেন্ট আছে, মিলিটারি ইনভলভমেন্ট আছে, আস্তে আস্তে পাত্তারি গুটাও। ফলে এই চায়নার সাথে সম্পর্কটা আগামীতে খুব ইন্টারেস্টিং ফেনোমেনার দিকে যাবে। আপনি চাইনিজ ইনভেস্টমেন্টের কথা বললেন, আরও একটা কথা আপনাকে ধরিয়ে দিই, হয়তো মনসুর সাহেব আমার চেয়ে ভালো জানবেন। চীন থেকে ঋণ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের যে স্টাফদেরকে বেতন দেয়, পয়সা দেয়, পেমেন্ট করে, ওই যে $3.5 ট্রিলিয়ন। ফলে এই চীনের উপর তাদের নির্ভরশীলতা, অর্থনৈতিক নির্ভরশীলতা, প্লাস চাইনিজ যে গুডস প্রোডাকশন, তারা এত লো কস্টে জিনিসপত্র দেয়, এটা চাইনিজ আপনি মার্কিন যুক্তরাষ্ট্র করতে পারবেন না। মানে চীনে তো একটা প্রবাদই আছে, একদিন যদি চীন বন্ধ করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি এভাবে পড়ে যাবে, মানে একদিন চায়না প্রোডাক্ট বন্ধ হবে। ছোট্ট একটা এক্সাম্পল দেই, শুধু তাই না,
তারা বড় বড় স্ট্রাকচার, ব্রিজের স্ট্রাকচারগুলো চীন তৈরি করে এনে জাস্ট অ্যাসেম্বল করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা আমি নিজে দেখে এসেছি। ফলে এটাকে চায়নার সাথে খুব সহজে এটাই করা যায়। সেটা তো স্ট্রাকচারের কথা বলছি যে ওরা তো চীন ছাড়া তো ওরা বাঁচেই না, মানে আমাদের বন্ধু চায়নাতে ওদের সাথে কথা বলতে বলতে বললো যে তোমরা আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য তোমরা যে ডলার দিছো, ওদেরকে ঋণ দিছো, এগুলো উইথড্র করো না কেন? তো বললে যে এটা উইথড্র করলে ডলারের দাম যে জায়গায় পড়বে আমাদের টাকা তো অর্ধেক হয়ে যাবে। এটাই হচ্ছে মিউচুয়াল বেনিফিট। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির আগে একজন দর্শক আছেন। হ্যালো হ্যালো, জি, আমি অজিয়ান বাংলাকে ধন্যবাদ যে আমাদের মতো সাধারণ নাগরিককে এখানে অপিনিয়ন বলার সুযোগ দেন। এটিএন নিউজ, এটিএন নিউজকে থ্যাংক ইউ। জি জি, আপনার প্রশ্ন। হ্যালো, জি আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে আগে যে শহীদ ভাই বলছেন আরামকোর কথা সৌদি আরবে, হ্যাঁ ওইখানে আমি 1984-85 এ ছিলাম। তো ওখানে দেখছি যে স্যাটেলাইট টিভি ওখানে চলে ভিতরে, মানে নুড অবস্থায় সবকিছু দেখা যায়, কিন্তু বাইরের সৌদিতে আপনি দেখতে পাবেন না। মানে ওইটা আমি ওখানে নিজেই দেখছি এটা। তারপর এটা প্রসঙ্গ করে বললাম, আমি টোকিওতে ছিলাম 16 বছর। আমি ওখানে দেখছি যে আন্ডারগ্রাউন্ড গিনজা, শিবুয়া, শিনজুকু এইসব সিটিতে আন্ডারগ্রাউন্ড মানে 23 তলা, 24 তলা, কখনো 35 তলা হোটেল পর্যন্ত বানানো আছে। সিটি বানাই ফেলছে, মানে রোড গার্ড বানাই ফেলছে। কারণ হচ্ছে যে নিউক্লিয়ার ওয়ার যদি, থার্ড ওয়ার্ল্ড ওয়ার যদি বাজে, তাহলে ওইখানে ওদের শহর চলবে উপর দিয়ে। কারণ উপর দিয়ে একটা ভাইব্রেশন যাবে কয় হাজার ভোল্টের, তাতে করে সব মানুষ, কীট পতঙ্গ সব মারা যাবে, অনলি বেঁচে থাকবে তেলে পোকা, আর কেউ বাঁচতে পারবে না। এই হচ্ছে বিজ্ঞানীরা বলতেছে। আবার বলতে ওয়ার্ল্ড ধ্বংস হয়ে যাবে। জি, আপনার প্রশ্নটা। আমেরিকাতে একজন করে পাগলকে আনে ওরা ক্ষমতায়, যেমন আগে বুঝকে আনতো, এখন আরেকজন পাগল আনছে। এখন নিউক্লিয়ার ওয়েপেন গুলো তারা হয়তো সেল করবে, কারণ তাদের মূলধন আটকে আছে। আর একটা কারণ হচ্ছে নিউক্লিয়ার কুইনিং সারাবে কে? কারণ আপনি একটা ছোট বোমা যদি নিউক্লিয়ার উইপেন্স এর গোডাউনের মধ্যে মারতে পারেন, তাহলে আমেরিকায় ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমেরিকা এখন বাঁচতে হলে তার কিছু উইপেন্স বিক্রি করতেছে অন্যান্য কান্ট্রিতে। হ্যাঁ, ট্রাম্প মনে হয় এই কাজটা করার জন্য ওরা। জি, অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য, অনেক ধন্যবাদ, অনেক ইনফরমেটিভ, অনেক ইন্টারেস্টিং। একটা ছোট্ট বিরতিতে যাব। ট্রাম্পোফোবিয়া অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে আছি। মানে দায়িত্ব নেবার 2 সপ্তাহের মধ্যে ট্রাম্প যেভাবে ভীতির সঞ্চার করেছে, আমরা আসলে সেই ভীতি নিয়ে কথা বলতে গেলে আমাদের অনেক সপ্তাহ অন্তত লাগবে। যাই হোক, হাতে আছে সময় একেবারেই কম আজকের অনুষ্ঠানের। আমি ডক্টর আহসান এইচ মনসুর একেবারে শেষ মন্তব্য শুনতে চাই আপনার কাছ থেকে। দেখুন, বিশ্ব একটা এক ধরনের টালটামাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। ইউরোপ হ্যাজ ইটস ওন প্রবলেম, তাদের নিজের ইউরোপিয়ান ইউনিয়নের অস্তিত্ব নিয়েই আভ্যন্তরীণ সমস্যা আছে। সেই সাথে যোগ হলো ট্রাম্পের এই সমস্যাটা। কাজে আমি মনে করি যে এখন পর্যন্ত এশিয়া মোটামুটিভাবে শান্তিতে আছে। এশিয়ার এই শান্তিটা যদি থাকে এবং তাহলে আমাদের অর্থনৈতিক কার্যক্রমটাকে আমরা চালিয়ে যেতে পারবো। আমাদেরকে আগামীতে দেখতে হবে যে এই সালাদটা তো টসড আপ হয়ে গেল, সালাদগুলো কোথায় পড়লো, এবং সেই ভিত্তিতে আমাদের স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে বিশ্ব অর্থনীতিকে সামনে রেখে এবং আমাদের নিজস্ব অর্থনীতি এবং রাজনৈতিক স্বার্থকে সামনে রেখে। কাজেই সুচিন্তিতভাবে এগোতে হবে। এখন আর সেই ওয়ার্ডটা ওই ট্রান্সপারেন্ট না, ইটস নট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইটস এ মোজাইক। আমাকে ঠিক মতো পা ফেলে যেতে হবে, যাতে আমি কাউকেই ক্ষতিগ্রস্ত, কারোর সাথে সম্পর্ককে নষ্ট না করে আমরা আমাদের স্বার্থকে রক্ষা করতে পারি। যখন আমরা বলি ওয়ান ওয়ার্ল্ড, তার মানে এই এক একটা দিকে এক এক রকমের সমস্যা। হয়তো আমেরিকায় একরকম, আমেরিকার জনগণ এক রকমের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, ক্রাইসিস বা ভীতির মধ্যে দিয়ে যাচ্ছে। আরেকটা ভীতি ইউরোপ, ওইদিকে এখন এশিয়ার দিকে আরেক রকমের, এবং স্ট্র্যাটেজিও আলাদা আলাদা। স্ট্র্যাটেজিক জায়গার কথা যদি তার একেবারে
ছোট্ট এক লাইনে বলতে হবে। ট্রাম্পোফোবিয়া নিয়ে যেহেতু আমরা আলাপ করছিলাম, আমি 3টা বিষয়ের উপর গুরুত্ব দিতে চাই যে জিনিসগুলোর উপর আমাদের নজর রাখতে হবে। একটা হচ্ছে ইউরোপের সাথে ট্রাম্পের সম্পর্ক কোথায় যায় দেখতে হবে। দ্বিতীয় সম্পর্কটা হচ্ছে চায়না, চীনের সাথে সম্পর্কটা কোন পর্যায়ে যায় এটা দেখতে হবে। তৃতীয়ত হচ্ছে এশিয়া। এই 3টা জায়গাতেই কিছু কিছু পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনটা কোন দিকে যায় সেদিকে আমাদের নজর রেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, যাতে করে আমরা আমাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, বৈদেশিক নীতির ক্ষেত্রে আমাদের অ্যাচিভমেন্টটা আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। বাহ, একজন সাংবাদিক হিসেবে এই যে এই ট্রানজিশনাল টাইমগুলো যখন আমরা দেখি, একেবারে পৃথিবী ওলটপালট, অনেকগুলো সময় কিন্তু আপনি দেখেছেন, এই সময়টা ওই যে আপনার ওই পৃথিবীর সৃষ্টি হয়েছে কিন্তু ওলটপালটের মাধ্যমে। বিগ ব্যাং এর পরে দুনিয়াটা এরকম লন্ডভন্ড হয়ে একটা পৃথিবী তৈরি হয়েছে। আমি মনে করি যে এটা একদিক থেকে আমি খুব নার্ভাসও না। এটা যদি ইউনিপোলার ওয়ার্ল্ড ভেঙে মাল্টিপোলার ওয়ার্ল্ড হয়, তাইলে চেক অ্যান্ড ব্যালেন্সে আমরা ছোট ছোট কান্ট্রি বেনিফিটেড হব। আমি ওই আশায় থাকলাম। বাহ, মানে ভয় আসলে ভয়কে আসলে জয়ও করতে হয় এবং প্রকৃতি বোধহয় এই ভয় জয় করার শক্তি এক একটা জায়গার ভৌগোলিক অবস্থানের মানুষদেরকে সেরকমভাবে দেন। আমরা সেই ভয় জয় করার প্রত্যয় নিয়ে থাকি। থাকুন আমাদের সঙ্গেই।